আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টুস শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা এই মহিলাকেই বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফেরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারো সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হলো যেই মাইয়ের রূপ বেশি হয় পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করেছিল। পরীকে কোলে রাখতো রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করত। পরীকে কোলে নিয়ে বারান্দায় দাওয়ার বসে বৃষ্টি দেখতো, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরীর যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরি তো বোঝে না, ছোট তো। ওরা দুজনই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করত। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিৎ দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হইছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদের জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখানা পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরি কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরি এগিয়ে গেল দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরি হুট করেই বলে উঠল, যেই মাইয়ার রূপ বেশি হয় পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি?
পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান। এই কথা পরী শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলল, তোমার তো রূপ নাই, তাই তো দুইটা পোলা পয়দা করছো, কিন্তু একটারও তো মানুষ করতে পারো নাই, দুইটাই অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মাজান তিনটা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলায় দুইটা বিয়া করছে, আরেক পোলায় বিয়ার খবরই নাই, পরের মাইয়া দেখে দেখে দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের, মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা উনার আর দুই নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ার মন দিলেন। দাদের ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেনি, তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী দু পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা যান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালেন, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আমার আম্মার অসুখ? তারপরেও আম্মারে কামে ডাকে কেন, কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা দিমু না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল, আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন দু চারটা চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বই